Gothic Lair। 5 বছর আগের কথা। এখন সেই ঘটনাটা মনে পড়লেও গা শিউরে ওঠে। এখনকার সময় অনেকটাই আলাদা। আমি রণদীপ দাস। এক সময় আমি ছিলাম ভয়ঙ্কর শিকারী। শিকার ছিল আমার ধ্যান এবং জ্ঞান। অনেক গভীর গভীর বনে আমি পা রেখেছি। চোখের সামনে মৃত্যু দেখেছি কত বন্ধুর, কিন্তু আজকাল আর তা হয়ে ওঠে না। এখন আর আমি সেটা করার প্রয়োজনও বোধ করি না। আমার বন্দুকও এখন ধরেছে বছরের পর বছরের জং। আমি এখন একটি পাহাড়ের পাদদেশে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকি। সকাল সন্ধ্যা পাখির ডাক শুনতে শুনতে দিন কেটে যায়। বাতাসে কুয়াশার গন্ধ আর জানালায় রোদের ফোঁটার অপেক্ষা, এই নিয়েই আমার ধীর নিঃসঙ্গ জীবন। তবে আজ থেকে 5 বছর আগে জীবনটা এরকম ঠিক ছিল না। আমরা ছিলাম 5 জন। আমি, আমার সবচেয়ে কাছের বন্ধু অরিন্দম, আমাদের মধ্যে ছিল সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি শান্তনু, যার চোখে 2 দশকের অভিজ্ঞতা সবসময় লেগে থাকে। আমাদের টিমের মধ্যে একজন নতুন মেম্বার এবং ইয়াং মেম্বার ছিল অ্যালেক্স। সে ছিল নতুন, তবে তার সাহস ছিল বাঁধ ভাঙা ঢেউয়ের মতো। আর ছিল বিপুল, যে নিঃশব্দে সবকিছু অনুসরণ করত এবং ছায়া পড়া দেখলেই সে বলে দেবে যে শিকার কত দূরে রয়েছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ভারত পাকিস্তান সীমান্তে সেনাবাহিনীর একটি নির্জন ফরওয়ার্ড বেস ক্যাম্প থেকে। সেখান থেকে ওখানকার ঘন জঙ্গল প্রায় 150 কিলোমিটার দূরে ছিল। ঘোড়াটার মৃত্যুই ছিল প্রথম কারণ এবং সেখান থেকেই সূচনা হয় গল্পটা। তো আমাদের ডাক আসে সেনাবাহিনীর বেস ক্যাম্প থেকে। সেখানে গিয়ে আমরা তাদের সুপারভাইজারদের সঙ্গে কথা বলে জানতে পারি যে তার আগের দিন রাত্রে তাদের একটি ঘোড়াকে কিছুতে একটা টেনে নিয়ে গেছে। তো অনেক ছানবিন করার পরে কিছুটা দূরে আমরা একটা বড় বাঘের থাবার দাগ, কিছু শুকিয়ে যাওয়া রক্ত আর কিছু শ্বাসের মতন কিছু টুকরো পাই এবং সব মিলিয়ে আমরা বুঝতে পারি যে সেটা একটা পরিণত বাঘের নিশান। তো তাদের অনুরোধেই আমরা কি করি যে আমরা 5 জন পরের যে জঙ্গল রয়েছে সেখানে পাড়ি দিই। সে জঙ্গল ছিল প্রচণ্ড ঘন। পাতার ফাঁক দিয়ে যখন আলো প্রবেশ করত, তা হিম শীতল হয়ে মাটিকে ছুঁত, যেন সন্তর্পণে ঢুকতে যেন সূর্যের আলো ভয় পাচ্ছে। আর রাত নামলেই বুনো গন্ধে বাতাস ভারী হয়ে উঠত। রাস্তা বলতে কিছু ছিল না। গাছের ফাঁক দিয়ে চলার জন্য সরু পথ, কাটা ঝোপ আর জলজ হাওয়া। এরকমই ছিল সেখানকার ঘন জঙ্গল। তো যেদিন আমরা ওখানে গিয়ে পা রাখলাম, সেদিনকার কথাটা আমি ওখানে ভুলতে পারবো না। গা ছমছম করে উঠেছিল এত ঘন জঙ্গল দেখে। এর আগে অনেক শিকার করেছি, অনেক জঙ্গলে গেছি, কিন্তু এমন নির্জন নিস্তব্ধ অরণ্য জীবনে আমি দেখি, যেন সেখানে প্রাণ চিহ্নই নেই। তো যাই হোক, আমরা একটি শুকনো নদীর ধারে সেদিনকে তাঁবু খাটাই। বিশাল সবুজের নিচে ছিল গাঢ় নীরবতা, আর সেই নীরব জায়গায় আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত্রিবেলা যখন আমরা ক্যাম্প ফায়ারের চারপাশে বসে আলোচনা করছি, তখন কোথা থেকে একটা শো শো শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। সেদিন রাতে আগুনের চারপাশে বসে আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা করছিলাম। শান্তনু বলেছিল যে যদি এটা বাঘ হয় তাহলে প্রথমে চিহ্ন খুঁজে বের করতে হবে এবং তারপর সেখানে অপেক্ষা করে ঘাপটি মেরে বসে থাকতে হবে এবং তারপরেই খেলা শেষ। কিন্তু যদি এটা বাঘ না হয়, অরিন্দম এটা জিজ্ঞেস করেছিল। তখনও আমরা বুঝতে পারিনি যে কি অপেক্ষা করছিল আমাদের ওপর, কারণ তখন আমরা জানতাম না যে এটা শুধু একটা বাঘের খোঁজের অভিযান নয়, বরং আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক শিকার। আমাদের 5 জনের মধ্যে কেউ কেউ ফিরবে, আবার কেউ কেউ ফিরবে না।
যারা ফিরবে তারা বুকের ভেতর শূন্যতা নিয়ে ফিরবে। ভোরবেলায় আমাদের ঘুম ভাঙলো পাখির গানে। কি অপরূপ সেই দৃশ্য! কুয়াশার চাদরে চারিদিক ঢেকে রয়েছে। সবুজ গাছপালার মধ্যে দিয়ে পাখিদের কিচিরমিচির শব্দ ছুটে ছুটে আসছে। তবে গা ছমছমে ঠান্ডায় আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আগুনের শেষ কয়লা তখনও ধুকধুক করে জ্বলছিল। দূরে শান্তনু দাঁড়িয়েছিল। সে একটা পাতা নিয়ে নড়াচড়া করতে করতে বলেছে যে আজ আমাদের গভীরে যেতে হবে। শিয়াল হরিণের চলাচল যেখানে কম, সেখানেই আসল শিকারীরা লুকিয়ে থাকে। তো আমরা রওনা হলাম। আমরা ধীরে ধীরে জঙ্গলের এমন একটা অঞ্চলের দিকে রওনা হলাম যেখানে আলো ঢোকে না ঠিকঠাক। গাছের শিকড় মাটি ভেদ করে ওপরে উঠে এসছে। বাতাস ভারী, পাতা ছোট ছোট শব্দে কেঁপে উঠছে। চারপাশে শুধু পোকামাকড় আর ঝোপের ফাঁকে জমে থাকা পোকার ঢিবির শব্দ। ঘন্টা তিনেক হাঁটার পর হঠাৎ করেই অ্যালেক্স থেমে গেল। সে হাত দিয়ে ইশারা করলো একটা বিশাল গাছের নিচে ভেজা মাটিতে একটা গভীর দাগের দিকে। প্রথমে আমরা ভাবলাম সেটা বাঘের থাবার দাগ, কিন্তু বিপুল জলে হাত ভিজিয়ে আঙুল ছুঁয়ে নিয়ে বলল, এটা টেনে নিয়ে যাওয়ার চিহ্ন নয়, এটা পা ফেলারও চিহ্ন নয়। কোনো জিনিসকে রীতিমতো ঘষে ঘষে নিয়ে যাওয়া হয়েছে, অথবা কোনো কিছু গড়াগড়ি দিয়ে এখান থেকে চলেছে। সবাই কিছুটা চুপ করে গেলাম। অরিন্দম নিচু গলায় বলল, বাঘ কি এরকম করে টেনে নিয়ে যায়? তারপর আস্তে আস্তে সন্ধে নেমে আসলো এবং তখনই ঘটল সেই ঘটনাটা। আমরা তখন জঙ্গলের প্রায় খোলা জায়গার দিকে একটা পৌঁছেছি। সামনে একধারে পড়ে থাকা গাছের গুড়ি, আর আমরা তিনজন সামনে আসছিলাম। বিপুল আর অ্যালেক্স তারা দুজন পেছনে আসছিল। হঠাৎই একটা বিশাল শব্দ আসলো কোথা থেকে জানি না, আর সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। সেটা ছিল অ্যালেক্সের চিৎকার, তার আর্তনাদ। আমরা সচকিত পেছনে তাকালাম এবং তা দেখে আমরা শিউরে উঠলাম। পেছনে যা ছিল সেটা এই পৃথিবীর কোনো অংশ নয়। অ্যালেক্সকে পেঁচিয়ে ধরে রয়েছে কালচে সবুজ রঙের একটা বিশাল আকার অজগর সাপ। প্রায় দৈর্ঘ্যে সেটা ছিল 30 ফুটেরও বেশি। তার দুটো চোখ জ্বলন্ত সোনার মতন ধকধক করে জ্বলছিল। অ্যালেক্সকে চাপটে ধরে তার সমস্ত প্রাণ নিংড়ে নিচ্ছিল সে। আমরা অনেক গুলি ছুড়লাম, কিন্তু প্রত্যেকটা গুলি যেন তার সামনে গিয়ে থেমে গেল। তার গায়ে একটুও গুলি লাগলো না। 1 মিনিট, 2 মিনিট, অ্যালেক্সের হাত ধীরে ধীরে ছটপট করতে করতে নিস্তেজ হয়ে আসলো এবং তার ওই বডিটাকে নিয়ে সেই বিশাল আয়তন জন্তুটা ঢুকে গেল জঙ্গলের গভীরে। আমরা পাথরের মতন দাঁড়িয়ে থাকলাম। 2 মিনিট লেগেছিল অ্যালেক্সের মতন একজনকে তার মারতে। সাপটা ধীরে ধীরে জঙ্গলে চলে যাওয়ার পরে আমরা শিউরে উঠলাম। আমরা যেমন ফিরিসে জ্ঞান ফিরে পেলাম। সেই রাতে আমাদের আর ঘুম আসেনি। কখনোই ঠিকভাবে ঘুমাতে পারিনি আমরা রাতে। আগুন জেলে চারিদিকে আগুন দিয়ে একটা গণ্ডি কেটে আমরা সুরক্ষার ব্যবস্থা করেছিলাম ঠিকই, কিন্তু ওই বৃহৎ আকার সাপটার আতঙ্ক আমাদের মন খুঁড়ে খাচ্ছিল। অ্যালেক্সের দেহটা নিয়ে যাওয়ার সময় তার চোখটা সাদা ছিল, কোনো মণি ছিল না। সেই মুখটা ভাসছিল আমাদের চোখে। সেই ভয়াবহ সাপের দৃষ্টি কি আমাদের উপরে এখনো টিকে রয়েছে? সেই সমস্ত ভেবে আতঙ্কে আমরা আর ঘুমাতে পারি। ভোরবেলা শান্তনু গম্ভীর স্বরে বলল, আমাদের এই অভিযান আর কোনো সাধারণ অভিযান নয়, এবং এই কাজ কোনো অজগর বা সাধারণ সাপের কাজ নয়।
এমন দৈত্যাকার সাপ আমি জীবনেও দেখিনি। আমাদের এই মিশন পাল্টে গেছে। এখন শিকারের লড়াই নয়, এখন আমরাই শিকার, এবং আমাদের জীবন হাতে নিয়ে এই জঙ্গল থেকে বেরোনোটাই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লড়াই। আমরা চারজন এবার অন্যরকম সতর্কতা নিয়ে এগোলাম। প্রতিটা ধাপ মেপে মেপে ফেলতে থাকলাম। কাঁধে সবসময় বন্দুক থাকলো, আর চোখে থাকলো ঘুমহীন সতর্কতা। বিপুল প্রতিটি গাছের গোড়া, প্রতিটি শুকনো পাতার নড়াচড়া লক্ষ্য করছিল। অরিন্দম আমার পাশে ছিল, তার চোখে আতঙ্ক কিন্তু চোয়ালে দৃঢ়তা। এদিন আমরা জঙ্গলের একটা আলাদা অংশে ঢুকলাম, পুরনো নদীর পথ। এখান থেকে কাদা, মাটি আর গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে রয়েছে পুরো জঙ্গল। এই জায়গাটা আগে কখনো কেউ খুঁজে দেখিনি। শান্তনু বলল এখানে ওর গর্ত বা বিশ্রামের জায়গা থাকতে পারে। হঠাৎ একটা চাপা শব্দ পেলাম আমরা। অরিন্দম আমার কাঁধে হাত রেখে দূরে ইশারা করে দেখতে বলল। তার আঙুল অনুসরণ করে যখন আমি দেখলাম, একটা মোটা শাল গাছের গুড়ি পেঁচিয়ে রয়েছে সেই দৈত্যাকার অপ্রাকৃতিক পাইথন। তার দৃষ্টি আমাদের দিকেই রয়েছে। চোখের নিমেষে কোথা থেকে সে তাড়াতাড়ি করে নেমে ওই পেছনের ঝোপ দিকে ঘুরে এসে আমাদের ওপর আক্রমণ করলো। একটা ঝোপড়া ছিল, ওর সামনে শান্তনু দাঁড়িয়ে ছিল। সে খেয়াল করতে পারেনি পেছন থেকে এসে অতর্কিতে হামলা করে ওই সাপটা বিদ্যুতের গতিতে। কেউ গুলি চালানোর আগেই শান্তনুকে আছড়ে মাটিতে ফেলে কুণ্ডলি পেঁচিয়ে ফেললো। আমাদের চোখের সামনে দানবীয় সাপটি শান্তনুকে ধরে চেপে ধরে গলা নলি ছিঁড়ে ফেললো এবং নিংড়ে নিতে শুরু করলো। এবার আমরা চারিদিক থেকে গুলি চালালাম। অরিন্দম আর বিপুল প্রায় একসাথে তিনটে গুলি চালালো। সাপটা পিছিয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শান্তনু নিস্তেজ, থ্যাতলানো শরীর নিয়ে পড়ে আছে গাছের গোড়ায়। চোখ সাদা, মনি উল্টে গেছে প্রচণ্ড যন্ত্রণায়। আমাদের টিম কমে 3 জনে এসে দাঁড়ালো। আর সেখানেই রাতের অন্ধকারে আমরা বনফায়ারে আগুনকে সাক্ষী রেখে একটা প্রতিজ্ঞা নিলাম যে যদি কোনো দিন আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারি তাহলে এই শয়তানকে শেষ করে বেরোব। এই শয়তানকে আর আমরা শান্তিতে বাঁচতে দেব না। আমাদের 2 বন্ধুর প্রাণ নিয়েছে, আমরা তাদের মৃত্যুকে ব্যর্থ হতে দিতে পারি না। এর শেষ আমরা দেখেই ছাড়ব। পরের 2 দিন আমরা কোনো ঝুঁকি নিই। আমাদের পরিকল্পনা ছিল একটা বড়সড় ফাঁদ তৈরি করা। এমনই একটা জায়গা যেখানে অর্ধেক জলাভূমি থাকবে আর অর্ধেক শুষ্ক জমি থাকবে, যেখানে সাপ চলতে চাইবে কিন্তু সহজে বেরোতে পারবে না, সে আটকে যাবে। বিপুল প্রস্তাব দিল একটা বেড স্ট্র্যাটেজির। আমরা মৃত হরিণ রেখে একটা গর্ত তৈরি করলাম। সেই গর্তের মধ্যে আমরা ড্রাম কেরোসিন এবং পেট্রোল দিয়ে ভরে দিলাম। আর সেই গর্তের চারপাশে হরিণ, শুয়োর এবং নানান রকম জীবজন্তুকে মেরে সেখানকার সমস্ত ডেকোরেশন সাজিয়ে ফেললাম। চারপাশে বৃত্তাকারে ছিল পশুদের মৃতদেহ। আর যে পথ দিয়ে আমরা চাইছিলাম যে সে আসুক, বা যে পথগুলো ওপেন ছিল, সেখানে বাঁশের ভেতরে বর্ষা ঢুকিয়ে মাটিতে গেঁথে রেখেছিলাম, যাতে সাপ যদি ওই সাইড দিয়ে আসে তাহলে ওইগুলোতে গেঁথে তার রক্তক্ষয় হয় এবং তার যে গতি সেটায় মন্দীভূত হয়, যাতে আমরা তাকে কবলে আনতে পারি। অরিন্দম বলল যদি ঠিক মতো বন্দুক না চালাতে পারো এবং একসাথে মাথা লক্ষ্য করে গুলি না চালাতে পারো তাহলে আর একবারও সুযোগ পাবে না। এই শয়তান আমাদের 3 জনকে একবারে শেষ করে দেবে। তো 5ম দিনের সন্ধ্যায় সেই ফাঁদে এসে আমরা অপেক্ষা করতে লাগলাম। চারিদিক নিস্তব্ধতা, কুয়াশা ঘনিয়ে আসছে ধীরে ধীরে। সমস্ত জঙ্গল যেন একটা ক্লাইম্যাক্স সিকোয়েন্সের জন্য ওয়েট করে বসে আছে। রাত 10টা নাগাদ জলের ধারে একটা নড়াচড়া দেখা, একটা দানবীয় শরীর ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, আমাদের ফাঁদের দিকে এগিয়ে আসছে।
সে যখন ফাঁদের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওখানে বেট হিসাবে কাজ করলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু অরিন্দম। সে ছিল আমাদের গ্রামের সর্বশ্রেষ্ঠ দৌড়বাজ। হাওয়ার সাথে কথা বলতো সে নানান রকম কৌশলে সাপটিকে ছুটোতে ছুটোতে নিয়ে আসলো আমাদের এই ফাঁদের দিকে। যখন সে ফাঁদের কেন্দ্রে ঢুকলো এবং হরিণগুলোকে এক এক করে গিলতে শুরু করলো, তখন আমরা চারিদিক থেকে আলো ফেললাম, আর সে ঘাবড়ে গিয়ে ওই জলে ভরা পেট্রোলে ভরা কেরোসিনে ভরা সেই দিঘির মধ্যে সে নেমে গেল। আর সঙ্গে সঙ্গে আমরা শুরু করলাম গুলি বর্ষণ করা, এবং আমাদের কাছে মশাল ছিল, সেই মশাল ছুঁড়ে মারলাম সেই দিঘির জলে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, অগ্নিশিখা যেন আকাশ ছুঁতে চাইছিল। সাপটা ফুপিয়ে উঠলো, আর্তনাদ করে উঠলো, কাঁপতে থাকলো, মাটির মধ্যে লুটিয়ে পড়লো, তীব্র ব্যথায় ছটপট করছিল। এই প্রথম কোনো প্রাণীর ছটপট দেখে এত শান্তি লাগছিল বুকে। শয়তানটা আমাদের দুটো বন্ধুকে গ্রাসে গিলে নিয়েছিল, তাকে আমরা ছাড়তাম না। বিপুল গলা নামিয়ে বলল, এইটাই সময়। আমরা অজস্র গুলির বর্ষণ করলাম, সমস্ত দেহ তার ছিন্ন ভিন্ন করে দিলাম। তার দুটো চোখ তাক করে আমি দুটো গুলি মারলাম। ঠিকরে রক্ত বেরিয়ে আসলো সাপটার মুখ থেকে। সম্পূর্ণ দিঘি লালে লাল হয়ে গেল। আমরা জিতে গেছি এটা ভেবে এই মুহূর্তে যখন অরিন্দম সাপটা মরেছে কিনা কনফার্ম করতে গেল, হঠাৎ করে তার চোখটা খুলে বিপুলকে কামড়ে ধরলো সঙ্গে সঙ্গে। কিন্তু অরিন্দম সেই কামড়ানোর আগেই বিপুলের সামনে গিয়ে বিপুলকে এক ঠেলা দিল, এবং অরিন্দমের কাপড়টাকে সাপটা জাপটে ধরলো দাঁত দিয়ে। আবার 3-4টে গুলির পরে সাপটার খুলি ছিন্ন ভিন্ন হয়ে গেল, এবং অরিন্দম ভয়ে কাঁপতে কাঁপতে সরে আসলো। আমরা সবাই তার কাছে গিয়ে বললাম, তুই ঠিক আছিস তো? সে বলল, হ্যাঁ। সে বলল যে অবশেষে আমাদের জয় ঘটল। আমি আর বিপুল হাসলাম, আমরা কোলাকুলি করলাম, কিন্তু তখনও বুঝিনি যে সেই খুশি মাত্র 2 ঘন্টা টিকবে। 2 ঘন্টার কাটতে না কাটতেই শুরু হলো অরিন্দমের কাশি, এবং তার সঙ্গে রক্ত বমি, মুখ থেকে ফেনা বেরোতে থাকলো অল্প অল্প করে। কি হয়েছে ওর? আমি তাড়াতাড়ি গিয়ে তাকে ধরলাম, সে পড়ে যাচ্ছিল। তাকে বললাম, কি হয়েছে তোর? ও তখন আমাকে বলছে যে যখন সাপটা ওকে কামড়ে ধরলো, সেটা শুধুমাত্র তার কাপড়ে সীমাবদ্ধ ছিল না, তার দুটো দাঁত তার পায়ের ভেতরে ঢুকে গেছিল। এবং আমরা সবাই জানতাম যে সাপের বিষ শেষ কামড়ে সবচেয়ে বেশি থাকে। সে জীবন শেষ হওয়ার মুহূর্তে তার ভেতরে থাকা সমস্ত বিষ ঢেলে দিতে চায় তার শেষ কামড় দিয়ে। আমরা শিউরে উঠলাম। 5 ফুট দূরত্বে সাপের মৃতদেহটা পড়েছিল, এবং তখনও সে যেন হাসছিল আমাদের দিকে তাকিয়ে। অরিন্দম ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখে এক অদ্ভুত শান্তি আর মুখে একটা শান্ত হাসি। সে বলল যে সবাই যখন এই জঙ্গল থেকে ফেরত চলে যাবে, এই জঙ্গলের মায়া, এই জঙ্গল যে ভালোবাসা দিয়েছে আমাদের, সেই জঙ্গলের এই ভালোবাসাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তাই তোদের হয়ে আমিই নাই এই জঙ্গলে থেকে গেলাম। আমার এই শিকারের গল্প, আমার এই জীবনের গল্প না হলে এই জঙ্গলকে নিয়েই শেষ হলো। 5 মিনিটের মধ্যে তার মুখ থেকে অজস্র ফেনা বেরিয়ে কাঁপতে কাঁপতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পাগল ছেলেটা আমাদেরকে বলেনি আগে, কেন? যাতে আমাদের পরিকল্পনা ব্যর্থ না হয়। আমরা যে আজকে বেঁচে আছি, আমরা দুজন সমস্ত অরিন্দমেরই দান। আমার জীবনের সেই রাতটা ছিল দীর্ঘতম রাত। প্রিয় বন্ধুকে হারানোর যন্ত্রণায় বুক ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। তারপর থেকে আর বন্দুক তুলিনি, আর সাহস হয়ে ওঠেনি।
অরিন্দমকে ছাড়া শিকারে যাওয়ার মন আমার করে না। 5 বছর তারপর কেটে গেছে। আমি এখন এখানেই থাকি। প্রতিদিন সকালে অরিন্দমের কথা ভাবি, আর ওর জন্য আমরা বেঁচে ফিরলাম সেটাও ভাবি। ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আর সেই শেষ রাতের কথা আমি কোনোদিনও ভুলব না। সেই জঙ্গল আমাদের অনেক কিছু নিয়ে নিয়েছিল, এবং কিছু ফেলেও গেছিল আমাদের মনে। সেটা হলো ভয়, সাহস আর নিঃশব্দ আত্মত্যাগের কথা।